বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যক এই অসাধারণ সৃষ্টি নিয়ে আজ আমরা একটু গভীরে যাব। হ্যাঁ, একটা কালজয়ী উপন্যাস তো বটেই। আমাদের কাছে যা যা তথ্য আছে, মানে বিভিন্ন বিশ্লেষণ, লেখকের নিজের জীবনের ছায়া, এগুলো মিলিয়ে দেখব এর নির্যাসটা কি। এটা তো শুধু একটা উপন্যাস না, বরং লেখকের জীবনবোধ, ওই প্রকৃতি আর মানুষের যে গভীর টান, তারই একটা ছবি। ঠিক। বোঝার চেষ্টা করব কেন এটা আজও পাঠকের মনে এমনভাবে গেঁথে আছে। আরণ্যক নামটাই তো বলছে, মানে অরণ্য সংক্রান্ত। একদম, অরণ্যের কথাই এর কেন্দ্রে। চলুন তাহলে এর ভেতরে ঢোকা যাক। তথ্যগুলো যা বলছে, উপন্যাসটার প্রেক্ষাপট তৈরি হয়েছে ওই ভাগলপুরের জঙ্গলে, লেখকের নিজের কিছু অভিজ্ঞতার উপর ভিত্তি করে। হ্যাঁ, উনি ওখানে কিছুদিন কাজ করেছিলেন। প্রধান চরিত্র সত্যচরণ, কলকাতা থেকে আসা এক শিক্ষিত যুবক, চাকরির সূত্রে বিশাল এক জঙ্গলের জমিদারি দেখতে আসে। কিন্তু এখানেই তো গল্পটা মোড় নেয়, তাই না? ঠিক তাই। মানে আমার মনে হয় এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা হলো ওই প্রকৃতি আর শহুরি সভ্যতার যে দ্বন্দ্ব, আর তার সাথে মানুষের আত্মার সাথে প্রকৃতির যে সংযোগ, সেই খোঁজটা। আচ্ছা। সত্যচরণ চরিত্রটা দেখুন, শহরের ওই যান্ত্রিক জীবন থেকে এসে সে অরণ্যের আদিম, মানে ওই নীরব সৌন্দর্যে একটা অদ্ভুত শান্তি খুঁজে পায়। মুক্তি পায় যেন। হ্যাঁ, অনেকটা তাই। এটা শুধু মুগ্ধতা নয়, মানে আমার মনে হয় এটা শহুরি জীবনের যে একটা ফাঁপা দিক, সেটার বিরুদ্ধে একটা নীরব প্রতিক্রিয়াও বটে। তার মানে সত্যচরণের এই পরিবর্তনটা শুধু শহর থেকে পালানো নয়, বরং নতুন কিছু খুঁজে পাওয়া। একদম, অনেকটা তাই। আবার অন্যদিকে দেখুন ওই রসবিহারী বাবুর মতো চরিত্র। হ্যাঁ, চরম বাস্তববাদী। ঠিক, যার কাছে জঙ্গল মানে হলো কাঠ, জমি, মুনাফা। প্রকৃতির জন্য কোনো ওই মায়া দয়া নেই। আবার ওইদিকে রাজু পাণ্ডে, ধাতুরিয়া, যুগলপ্রসাদ, ভানুমতি বা কুন্তার মতো চরিত্রগুলো, ওরা তো অরণ্যেরই সন্তান, তাই না? হ্যাঁ, ওরা দরিদ্র, কিন্তু প্রকৃতির মতনই সহজ, সরল। ওদের জীবন দর্শনটা আবার অন্যরকম। এখানেই তো ওই সভ্যতার সংঘাতটা খুব স্পষ্ট হয়ে ওঠে। আপনি যে চরিত্রগুলোর এই বৈপরীত্যের কথা বললেন, এটা সত্যি ভাবায়। একদিকে সত্যচরণের ওই প্রকৃতির মাঝে নিজেকে খুঁজে পাওয়া, অন্যদিকে রসবিহালীর সব হিসেব নিকেশ। আর এই সাধারণ মানুষগুলো, যাদের জীবন প্রকৃতির মতোই, মানে অনিশ্চিত কিন্তু গভীর। হ্যাঁ হ্যাঁ, এখানেই তো বিভূতিভূষণের কলমের জাদু, তাই না? তার ওই সরল কিন্তু অসম্ভব কাব্যিক ভাষা। ঠিক। মনে হয় যেন চোখের সামনে দেখতে পাচ্ছি সেই বন বনান্তর, নদীর ধারের গাছপালা, বা ওই সূর্যাস্তের আলো আধারি। একদম, তারাভরা রাতের বর্ণনাগুলো। উফ! তার বর্ণনাগুলো শুধু দৃশ্য তৈরি করে না, পাঠকের মনে একটা অনুভূতি তৈরি করে। অরণ্যের গন্ধ, পাখির ডাক, ওই নিস্তব্ধতারও যেন একটা শব্দ আছে। হ্যাঁ হ্যাঁ, জীবন্ত হয়ে ওঠে। ঠিক। এটা শুধু প্রকৃতির বর্ণনা নয়, এটা আসলে প্রকৃতির আত্মার সঙ্গে একটা সংযোগ তৈরির চেষ্টা। আর এটাও মনে রাখতে হবে, লেখক শুধু সৌন্দর্য আঁকেননি, তার সাথে মিশিয়েছেন মানুষের ওই বেঁচে থাকার লড়াই, নিঃস্বার্থ ভালোবাসা, আবার কখনো কুসংস্কার, ভয়, এই সব কিছুই আছে। আর উপন্যাসের শেষটা, সত্যচরণকে তো ফিরেই আসতে হয় শহরে। হ্যাঁ, ফিরতে তো হয়ই। এই ফিরে আসাটা কি তাহলে একরকম মানে হার মেনে নেওয়া? না না, পরাজয় ঠিক বলা যাবে না, বরং এটা একটা গভীর উপলব্ধি। আচ্ছা। শহরে ফিরে এলেও তার সত্তার একটা বড় অংশ যেন ওই জঙ্গলেই থেকে যায়। সে বুঝতে পারে প্রকৃতির মাঝে যে শান্তি, যে পূর্ণতা সে পেয়েছিল, সেটা আর শহরে পাওয়া সম্ভব না। একদম। তার ওই শেষ কথাগুলো, আমি আরণ্যক জীবনের সেই স্নিগ্ধ কোমল সন্ধ্যা, সেই নিস্তব্ধ নিশীথ রাত্রির সৌন্দর্য ভুলতে পারি না, এটা আসলে ওই সভ্যতার চাকচিক্যের চেয়ে প্রকৃতির আদিম সরলতার প্রতি একটা টান। মানে এর মাধ্যমে লেখক একটা প্রশ্ন তুলেছেন, আধুনিক মানুষ প্রকৃতির থেকে দূরে সরে গিয়ে আসলে কি হারাচ্ছে? শুধু দৃশ্য, নাকি জীবনের আরও গভীর কোনো অর্থ? তাহলে সব মিলিয়ে যা দাঁড়াচ্ছে, আরণ্যক শুধু একটা অরণ্য ভ্রমণের গল্প নয়, একেবারেই না। এটা প্রকৃতি আর মানব অস্তিত্বের এক গভীর দার্শনিক অনুসন্ধান। একটা চিরন্তন প্রশ্ন থেকেই যায়, কোথায় মানুষের আসল আশ্রয়, প্রকৃতির কাছে নাকি এই সভ্যতার ইট কাঠ পাথরে? ঠিক। আর এই আলোচনাটা শেষ করার পর আমার মনে একটা প্রশ্ন ঘুরছে। বলুন। আজকের এই সময়ে যখন চারদিকে এত নগরায়ন,
মানে যাকে বলে কংক্রিটের জঙ্গল বাড়ছে হু হু করে, তখন বিভূতিভূষণের ওই আদিম উদার প্রকৃতির ভাবনা, ওই আরণ্যক, সেটার প্রাসঙ্গিকতা ঠিক কতটা? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওই সরলতা, ওই শান্তি, প্রকৃতির সাথে একাত্ম হওয়ার যে বোধ, সেটা কি আমরা নিজেদের অজান্তেই একটু একটু করে হারিয়ে ফেলছি? এটা সত্যি ভাবনার বিষয়। শ্রোতাদের জন্য হয়তো এই প্রশ্নটা রেখে যাওয়া যায়।